বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। দশম শ্রেণীর পাঠ্যের প্রথম গল্পটি হল গল্পকার আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু। আমরা আজকের ক্লাসে এই জ্ঞানচক্ষু গল্পটির প্রথম অংশটি নিয়ে আলোচনা করব। যদিও সামগ্রিক গল্পটিকে তিনটি খণ্ডে বিভক্ত করে আমরা গল্পের যে বিষয়বস্তু, গল্পের যে সামগ্রিক ধারণা তা গ্রহণ করবার প্রচেষ্টা করব। তো আজকের ক্লাসটি হলো প্রথম ক্লাস। এই ক্লাসে প্রথমে আমরা লেখিকা সম্পর্কে কিছু কথা জানব এবং তার সঙ্গে সঙ্গে প্রথম অংশটি নিয়ে আলোচনা করব অবশ্যই। তাহলে আমরা প্রথমে গল্পকার আশাপূর্ণা দেবী সম্পর্কে কিছু কথা জেনে নিই। গল্পকার 8ই জানুয়ারি 1909 সালে জন্মগ্রহণ করেছিলেন কলকাতার এক সম্ভ্রান্ত রক্ষণশীল পরিবারে। তৎকালীন সময়ে নারী শিক্ষার প্রসার তেমন ভাবে ঘটেনি। খানিকটা ঘটলেও প্রথাগত শিক্ষা গ্রহণ করা তার দ্বারা সম্ভবপর হয়নি। খুব অল্প বয়সেই তাকে বিবাহ সম্পন্ন হিসেবে ভেবে নিয়েছিল পরিবার, তাই বিবাহ দিয়েও দেওয়া হয়। তাই স্কুল কলেজে পড়ার সুযোগ তার হয়নি। কিন্তু লক্ষণীয়, সেই অল্প বয়সে বিবাহ হওয়া সত্ত্বেও তিনি তার বিবাহিত জীবনের সমস্ত দায়িত্ব পালন করবার পরেও সাহিত্য কর্মে ব্রতী হয়েছিলেন এবং পরবর্তী সময়ে এক স্বনামধন্য এবং সুনামধন্য সাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যের অঙ্গনকে চিত্রিত করেছেন, রাঙিয়ে দিয়েছেন। তার লেখার মধ্যে আমরা মধ্যবিত্ত এবং সাধারণ এই সকল চরিত্রকে খুব সুন্দরভাবে তিনি কেমনভাবে সাজিয়ে তুলেছেন তা বারে বারে সাহিত্যের মধ্যে পেয়েছি। লক্ষণীয়, মাত্র 13 বছর বয়সে তিনি তার প্রথম লেখাটি লিখেছিলেন শিশু সাথী পত্রিকায়। তার পরবর্তী সময়ে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ধারাবাহিকভাবে তিনি তার সাহিত্য কর্মকে এগিয়ে নিয়ে চলতে পেরেছেন। তার উল্লেখযোগ্য গল্প সমগ্রগুলির মধ্যে আমরা দেখতে পাই ঠাকুরদার কাশীযাত্রা, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা ইত্যাদি অসংখ্য সাহিত্য। লক্ষণীয়, মনে রাখা দরকার তার প্রকাশিত যে সকল সাহিত্য তার মধ্যে 176টি উপন্যাস, 30টি ছোট গল্প সংকলন, 47টি ছোটদের গল্প বই এবং তার সঙ্গে 25টি অন্যান্য সংকলন। এই সকল কিছু মিলে তার সাহিত্য সম্ভার তা যে বৃহত্তর হয়েছে তা নিয়ে আমাদের কোনো দ্বিউক্তি থাকতে পারে না। সাধারণ মানুষ এবং গ্রাম্য জীবনের জীবন্ত দৃশ্য তার সাহিত্যের মধ্যে বারে বারে প্রকাশ পেয়েছে। আরেকটা কথা বলতেই হয়, সহজ কথা কিভাবে সহজে বলতে হয় লেখনীর মাধ্যমে এবং তা কিভাবে জীবন্ত হয়ে উঠতে পারে তা কিন্তু আশাপূর্ণা দেবীর এই রচনা সকল না দেখলে আমরা অনুভূত হতে পারতাম না। এক কথায় অভিভূত করে আমাদের। খুব সহজ কথা কিভাবে সহজে বলা যেতে পারে সাহিত্যে তা কিন্তু আমরা শিখে নিতে পারি। রবীন্দ্র পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় দ্বারা ডিলিট ডিগ্রি বা সরকারি খেতাব তার পুরস্কার সামগ্রীর মধ্যে ছিল। আজকের পাঠে আমরা এই জ্ঞানচক্ষু গল্পের যে অংশটুকু দেখে নেব তা হলো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, এখান থেকে শুরু করে তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এই পর্যন্ত। এই জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে গৃহীত হয়েছে। অবশ্যই মনে রাখবে, আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। আমরা প্রথমে দেখে নিই এই যে শব্দটি জ্ঞানচক্ষু অর্থাৎ গল্পের নাম, এই জ্ঞানচক্ষু শব্দটির অর্থ কি। তাহলে কিন্তু জ্ঞানচক্ষু গল্পের মধ্যে যে ঘটনার বর্ণিল প্রভা অবস্থান করছে
সেই ঘটনার বর্ণিল প্রভাকে খুব সহজে আমরা বুঝে নিতে সমর্থ হব। আসলে জ্ঞানচক্ষু শব্দের অর্থ কি? জ্ঞান অনুসন্ধানকারী চক্ষু বা জ্ঞান অন্বেষণকারী চক্ষু, অর্থাৎ যে চোখ জ্ঞান খুঁজে ফেরে। আসলে আমরা সবাই জ্ঞান পিপাসু, একনিষ্ঠভাবে ঐকান্তিকভাবে, সরাসরি কিংবা সরাসরি নয়, নিজে জেনে কিংবা নিজে না জেনেও সেই জ্ঞানের অনুসন্ধানেই প্রতিক্ষণে ব্যাপ্ত হয়ে রয়েছি। তাই আমাদের প্রত্যেকের চোখ কিন্তু জ্ঞান চক্ষু। তাই জ্ঞান অনুসন্ধানকারী বা জ্ঞান অন্বেষণকারী চক্ষু, এই বড় কথাটিকে সংক্ষেপে যদি বলি তাহলে বলা যেতে পারে জ্ঞান চক্ষু। তোমরা নিশ্চয়ই জানো এই জ্ঞান চক্ষু গল্পটির কেন্দ্রীয় চরিত্র তপন নামে একটি চরিত্র, তোমাদের মতনই প্রায়। তাই তোমাদের মতন এই চরিত্রটি যে কিনা প্রতিক্ষণেই জ্ঞান পিপাসায় ব্যাপ্ত এবং রত হয়ে থাকে, সেই তপন কিভাবে নিজের অন্ধকারাচ্ছন্ন ভাবনা থেকে সরিয়ে নিয়ে এসে জ্ঞান অন্বেষণ করতে সমর্থ হলো, তা কিন্তু এই গল্পটির পরতে পরতে আমরা উপলব্ধি করব, যেভাবে তপন উপলব্ধি করেছে। যাই হোক, এবার আমরা গল্পের প্রসঙ্গে চলে আসি। আমরা প্রত্যেকটি লাইন সরাসরি দেখে নেব, সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। শব্দের বিচ্ছুরণ, শব্দের অর্থ ব্যাপ্তি এবং তার সঙ্গে সঙ্গে তার মধ্যে সেই বাক্যগুলির মধ্যে বা এই গল্পটির প্রত্যেকটি কথার মধ্যে কি এমন মাহাত্ম্য লুকিয়ে আছে তা নিয়ে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই অংশ দিয়ে শুরু হলো। তাহলে তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার পিছনে কারণ কি তা এর পরে লিপিবদ্ধ করেছেন গল্পকার। তাহলে এই কথাটা শুনে, কথাটা কি পরে আসছি, পরে বলেছেন তিনি, তপন অবাক হয়ে গেছে, অভিভূত হয়ে গেছে। মার্বেল হওয়া মানে কি? অভিভূত হয়ে যাওয়া এখানে, অর্থাৎ সে সম্পূর্ণভাবে হতবাক হয়েছে, অবাক হয়েছে। মার্বেল নিশ্চয়ই জানো, মার্বেল পাথর বিশেষ এক ধরনের বা কাঁচের বেশ গোলাকৃতি এক বস্তু বিশেষ, কেমন? যাই হোক, তাহলে তপন একটা কথা শুনে ভীষণভাবে অবাক হয়ে গেছে, এটা বোঝানোর স্বার্থে গল্পকার বললেন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটা কি? নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে। দেদার ঘটাপটা শব্দের অর্থ কি? অত্যন্ত আড়ম্বরের সঙ্গে, জাঁকজমকপূর্ণভাবে, তা বোঝানোর স্বার্থে গল্পকার বললেন দেদার ঘটাপটা। একটু হাইলাইট করে দিই তাহলে বুঝতে পারবে, কেমন? এই যে এই অংশটি, দেদার ঘটাপটা, ঠিক আছে? তাহলে দেদার ঘটাপটা করে যার সঙ্গে বিবাহ হয়ে গেল, ছোট মাসির বিয়ে হয়েছে তপনের, সে কি? তিনি নাকি বই লেখেন, সেই তিনি, অর্থাৎ নতুন ছোট মেসোমশাই তিনি বই লেখেন, এটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেছে। আর কি শুনে মার্বেল হয়েছে? সেই সব বই নাকি ছাপাও হয়। অদ্ভুত ব্যাপার, বাস্তবিকভাবে সত্যি কথা। ভেবে দেখো তো, আমরা পড়ছি, কার গল্প পড়ছি? আশাপূর্ণা দেবীর গল্প পড়ছি। আমরা এরকম কোন লেখকের গল্প যদি পড়ি, ধরে নাও বর্তমান সময়ে আমরা যদি জয় গোস্বামীর কথা ভাবি, যিনি বেঁচে আছেন, কিংবা শঙ্খ ঘোষের কথা ভাবি, এই সকল কবি কিংবা সাহিত্যিকদের লেখা পড়েছি, কিন্তু মানুষগুলোকে সামনে থেকে দেখিনি। হঠাৎ যদি তাদের আমরা সামনে থেকে দেখার সুযোগ পাই, তাহলে আমরা কতটা অভিভূত হতে পারি, অবাক হতে পারি। ঠিক তেমনি ভাবে তপনও কিন্তু অবাক হয়ে গেছে। কেন অবাক হয়েছে? কারণ তার ছোট মেসোমশাই, নতুন ছোট মেসোমশাই, তিনি গল্পের বই লেখেন, আবার সেই সব গল্প ছাপার অক্ষরে প্রকাশ পায়। তাই এ কথা শুনে, এই ঘটনাটি উপলব্ধি করে তপন সত্যি আজ অভিভূত হয়েছেন, সে অবাক হয়ে গেছে। তপনের চোখ তাই মার্বেল হয়ে গেল। সেই তিনি নাকি বই লেখেন। আমি একটুখানি দেখো এখানে বড় করে মোটা অক্ষরে লিখে দিয়েছি, সেই তিনি নাকি বই লেখেন। আসলে এই লাইনগুলো থেকে পরবর্তী সময় প্রশ্ন দিয়ে দিয়েছি অনুশীলনে, সুতরাং সেই জায়গায় আমরা পরে এগুলো আবার দেখে নেব। সেই তিনি নাকি বই লেখেন, কার সম্পর্কে বলা হয়েছে? তপনের চোখ মার্বেল হয়ে গেল কেন? প্রশ্ন হতে পারে।
আমি শেষে প্রশ্ন নিয়ে আলোচনা করব, আগে সাহিত্যের এই অংশটুকু আলোচনা করে নিই। তার মানে তপনের নতুন মেসমশাই একজন লেখক, এটা নিয়ে আর কোনো দ্বিউক্তি রইল না। তপন বুঝতে পেরেছে, কি বুঝতে পেরেছে? তপনের নতুন ছোট মেসমশাই একজন লেখক, এবং সত্যিকারের লেখক। সত্যিকারের লেখক মানে তপন বুঝতে পারছে না সত্যি সে লেখক, এবং তার লেখা প্রকাশ পায় গল্পের আকারে, ছাপার অক্ষরে। এটা তপনের কাছে সত্যি অবাক বিষয়। শুধু তপন কেন, আমাদের প্রত্যেকের মধ্যে একটা করে তপন বসে আছে, যে তপন এগুলো ভাবে কখনো কখনো। তোমরাও ভাবো, আমিও ভাবতাম বই কি। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। তাহলে তপন এইরকম ভাবে একজন জলজ্যান্ত লেখককে, আসলে জলজ্যান্ত শব্দটা ব্যবহার করলেন কেন? সজীব আসলে জলজ্যান্ত শব্দের অর্থ, কিন্তু এখানে তো সজীব নয়, লেখক মাত্রেই যে সজীব সেটা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিরুক্তি থাকতে পারে না। কিন্তু তা সত্ত্বেও গল্পকার কেন এই কথা বললেন? আসলে সামনাসামনি দেখা, সরাসরি দেখা, নিজের চোখে দেখা, সামনে দাঁড়িয়ে আছে এমন এইরকম কোনো মানুষকে, কোনো লেখককে তপন তো এর আগে কখনো দেখেনি, আর দেখা যায় সামনাসামনি কথা ভাবেও নি। তাই এখন এতদিন পরে প্রথম দেখতে পেয়ে তপন অবাক হবে বই কি। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তাহলে তপনের এই বিষয়ে সন্দেহ ছিল, কোন বিষয়ে? যে একজন লেখক তিনি তার ছোট মামা কিংবা মেজ কাকু কিংবা বাবার মতো মানুষ হতে পারে, আর সকলের মতন যে তারা সাধারণ মানুষ, তারা খায় দায় কথা কয়, এটা নিয়ে দ্বন্দ্ব ছিল তপনের মনের মধ্যে। তাই তপন যখন এই একজন সত্যিকারের লেখক তার নতুন মেসমশাইকে দেখলো, তখন অভিভূত হবে বই কি, অবশ্যই হবে। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। প্রশ্ন হতে পারে কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল? যে একজন লেখক তিনি তপনের মেজ কাকু কিংবা ছোট মামা কিংবা বাবার মতন সাধারণ মানুষ। কেমন? তাহলে এই জায়গা নিয়ে নিশ্চয়ই তোমাদের কোনো অসুবিধা রইল না, বুঝতে পেরেছ। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। নতুন মেশো তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তপনের মনের সকল বন্ধ জানলাগুলো খুলে গেল। তপন বুঝতে পারল, কি বুঝতে পারল? এরপরে আসি। তপন বুঝতে পারলো আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই। অর্থাৎ একজন লেখক সে অন্য কিছু নয়, অন্যরকম কিছু নয়, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতো মানে কাদের মতো? তার বাবা, মামা এবং কাকার মতো। দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন। তাহলে আর পাঁচটা সাধারণ মানুষের মতন, বাবা, ছোট মামা, মেজ কাকু, এই সকল মানুষদের মতন তারা মানে কারা? ওই লেখকেরা, তারাও কিন্তু সাধারণ জীবন যাপন করেন। তাই এটা দেখার পর তপনের কিন্তু জ্ঞানচক্ষু খুলে গেল। তাছাড়া আর কি? ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবল ভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজে গুজে। তাহলে এভাবে তাদের জীবনও চলে একই রকম ধারায়, যেমন ভাবে আর সকল মানুষের জীবন চলে। তাহলে যদি প্রশ্ন হয় নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে গেল, তখন তার উত্তর কিন্তু এই আশ্চর্য এখান থেকে শুরু করে এই সেজে গুজে এত পর্যন্ত এই অংশটিকে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে? এরপর তারপরের অংশে আসি। তাহলে তপনের একটা সন্দেহ মনের মধ্যে ছিল, এই সন্দেহের নিরসন ঘটল। নিরসন ঘটার পরে তপন বুঝতে পারল যে আর সকলের মতন সেও সাধারণ মানুষ। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন। তাহলে তপন এসেছিল কেন মামার বাড়িতে? এই বিয়ে উপলক্ষে, মাসির বিয়ে, সেই জন্য এসেছিল। আর তখন কি চলছিল? আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে, তাহলে গরমের ছুটিতে বিয়ে, আর সেই সময় তপন এসেছে, বেশ কিছু দিনের ছুটি, তাই তখন রয়েও গেছে। তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাহলে তপন সেখানে যে একা তা নয়, তপনের আরো বাড়তি পাওনা এই যে বিয়ের পরবর্তী সময়ে কি হয়েছে না, তপন যখন রয়েছে তার মামার বাড়িতে, তখন তার ছোট মেশো এসে কিছু দিনের জন্য শ্বশুর বাড়িতে রয়ে গেছেন। ফলে লেখককে আরো কাছে থেকে দেখার এক দারুণ সুযোগ তপনের সামনে অবস্থান করছে। দেখছেও সে দু চোখ ভরে যেন।
তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তাহলে তপন এই সুযোগেই, এই দীর্ঘদিনের ছুটিতে যখন তার মামার বাড়িতে রয়েছে, তখন সেখানে বসে সে কিন্তু তার নতুন মেসোমশাইকে চোখ ভরে দেখেছে, বুঝেছে সে আর 5টা সাধারণ মানুষের মতো মানুষ। সে কিন্তু সাধারণ মানুষের মতোই জীবনযাপন করে, সে আকাশ থেকে পড়া কোনো জীব নয়। তপনের জ্ঞান চক্ষুর উন্মোচন ঘটছে একটু একটু করে। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি, এটা দেখার পরে তপন আরো বুঝতে পারলো। কি বুঝতে পারলো? যে তারা যদি আর 5টা সাধারণ মানুষের মতো মানুষ হয়, তাহলে তাহলে তারই বা তাদের মতন হতে বাধা কোথায়? খুব সাধারণ ঘটনা। তপন এতদিন লেখক সম্পর্কে অন্য ধারণা পোষণ করে এসেছে মনের মধ্যে, কিন্তু আজ এতদিন পরে যখন কাছ থেকে দেখা লেখককে তার মনে হয়েছে আর 5টা মানুষের মতো মানুষ, তখন স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা উদ্যোগ তৈরি হয়েছে, একটা ইচ্ছে জেগে উঠেছে, একটা চেতনা জন্ম নিয়েছে। সেটা কি? সেটা এই যে তারা যদি আর 5 জন সাধারণ মানুষের মতন হয়ে লিখতে পারে, তাহলে আমি আর 5 জন সাধারণ মানুষের মতো হয়ে কেন লিখতে পারবো না? তাই তপনের লেখক হতে বাধা কি? তপন এটা ভেবে বসলো, আর যখনই ভেবে বসা তখনই কাজ। তাই তপন লিখতে শুরু করে দিল। মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন, আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। সেই সময়ে শ্বশুর বাড়িতে কয়েকদিন রয়েছেন, নতুন শ্বশুর বাড়িতে। তখন গরমের ছুটি চলছে, দিনের বেলায় ঘুমোচ্ছেন, অত্যন্ত গরম, সেই কারণেই ছোট মাসি সেই দিকেই ধাবিত হয়। কেন ধাবিত হয় হঠাৎ করে? আসলে তপন ওই যে ভেবে ফেলেছে লেখক হতে বাধা কি, ভেবে ফেলার সঙ্গে সঙ্গে লিখে ফেলা, আর লিখে ফেলার সঙ্গে সঙ্গে তা নিয়ে ছোট মাসির দৌড়দৌড়ি শুরু হলো। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে কার কথা? শোনেনি কেউ কথা। তপন একটা আপত্তি তুলেছিল যে না, ওটা দেখিও না। আসলে প্রথমে একটু লজ্জার প্রসঙ্গ এসেছিল তপনের মধ্যে। একজন লেখকের হাতে তার কাঁচা হাতে লেখা পৌঁছে যাবে, তপন ভাবেনি, সেটা মেনেও নিতে চায়নি। তাই একটা আপত্তি তুলেছিল ঠিকই, কিন্তু তেমন তীব্রভাবে নয়। ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে, আর ততক্ষণে এই ছোট মাসি ছুটে গিয়ে গল্পটি ছোট মেশোর হাতে তুলেও দিয়েছে, হইচই করে দিয়ে দিয়েছে। ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে এবং তার সঙ্গে সঙ্গে চেঁচামেচি করে একেবারে ছোট মেশোর ঘুম ভাঙিয়ে দিল ছোট মাসি তপনের। ফলে হলো কি, সরাসরি তপনের সেই লেখাটি ছোট মেশোর হাতে গিয়ে পৌঁছয়। তখন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। তপন তখন কি করে, মনে মনে ভাবে বেশ ভালোই হলো। তপন তখন কেমন, এখানে তখন হয়ে গেছে, যাই হোক এটা তপন হবে। তাহলে তপন তখন কি করে, এই ছোট মাসির চেঁচামেচি আনন্দ, এতে কিন্তু মনে মনে নিজেও আনন্দ পেতে শুরু করে, এই ভেবে যে যাক তার লেখাটি ঠিক জায়গায় পৌঁছেছে। মুখে আ করলেও হয়, তাহলে মুখে আ করছে ঠিকই যে না, কিন্তু মনে মনে ভাবছে যাক ভালো জায়গায় পৌঁছে গেল তার লেখাটি, যে লেখাটি দেখার পর অন্তত বুঝতে সমর্থ হবে লেখার মূল্য। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে। কারণ তপন কি লিখেছে তা কিন্তু বুঝতে পারবে একমাত্র ওই নতুন মেশোই, কারণ নতুন মেশো একজন লেখক। রত্নের মূল্য জহুরির কাছেই একটা রত্ন, বিভিন্ন রত্ন হতে পারে, তা সোনা রূপো কিংবা হিরে জহরত যাই হোক না কেন, তার মূল্য কে বুঝতে পারে? একজন জহুরি, যিনি সেই রত্ন বোঝার ক্ষমতা রাখে। ঠিক যেমন ভাবে একটি সাহিত্যের মধ্যে কি সাহিত্যের গুণ আছে তা বুঝতে সমর্থ হতে পারেন একজন লেখক। অর্থাৎ এখানে রত্ন বলতে তপনের লেখাকে বোঝানো হলো, এবং জহুরি বলতে তপনের নতুন মেসোমশাইকে বোঝানো হলো। তপন এটা ভেবেছে মনে মনে যে যাক প্রকৃত মূল্য তিনিই বুঝবেন, সুতরাং রত্নের মূল্য তো জহুরির কাছেই। একটু পরেই
ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যই হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপাতে দেওয়া চলে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু বুঝে নিও, কারণ এরপরে একটি প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর লিপিবদ্ধ করতে গেলে এই জায়গা থেকে আমাদের কিন্তু এই অংশটিকে তুলে নিতে হবে, কেমন? তো এই জায়গাটা আমরা একটু খুব ভালো করে দেখে নেব এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? বেশ, দেখো একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে। তপনকে ছোট মেশো ডেকে পাঠিয়েছেন যিনি লেখক, তিনি কি বলেন? বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই, মানে নতুন বিয়ে হয়েছে সেই শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করবার জন্যই বলে ওঠেন। কি বলেন? তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। সুতরাং খুশি করবার জন্য, আসলে গল্পটা কিন্তু খুব ভালো মানের যে তা কিন্তু নয়, এটা আমাদের বুঝতে হবে। শুধুমাত্র মেসোমশাই নতুন শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করবার জন্যই এই কথা বলেছিল কিনা, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, মানে খুব ভালো হয়েছে, একটু কারেকশন করে দিলে ছাপাতে দেওয়া চলে, মানে একটু কারেকশন কাটাছিটে করে দিলেই মোটামুটি ছাপতে দেওয়া চলে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি গল্প যে খুব ভালো মানের তা কিন্তু নয়, সেটা এখান থেকে বোঝা গেল। যাই হোক, এটা বললো, এটা বলার সঙ্গে সঙ্গে তপন প্রথমটা ভাবে ঠাট্টা, তপন প্রথমে কি ভেবেছিল এটা বোধহয় ঠাট্টা করে বলছে, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। কিন্তু যখন তিনি দেখেন যে মেশোর মুখে করুণার ছাপ রয়েছে তখন কিন্তু তিনি আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, অর্থাৎ তপন কাঁদো কাঁদো হয়ে গেল আহ্লাদে, কারণ তার মনে হয়েছে না এটা বোধহয় সত্যি করেই বলছে। যাই হোক, তারপরে কি হলো? তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। এবার মাসি আবার বলে বসে যে ঠিক আছে তাহলে তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। এবার মজার ব্যাপার এই, যখন মাসি এই কথাটা বলে দিল যে তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, তখন তো মেশো মনে মনে ভাববেই এটাই আমার সঠিক কাজ, ছাপিয়ে তো দিতেই হয়, কারণ ওই যে নতুন শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই হবে, শুধু নতুন শ্বশুর বাড়ির ছেলেকে নয় সেই বাড়ির সবাইকে খুশি করা যাবে গল্পটা ছাপিয়ে দিলে। তাই মাসির এই কথায় মেশো খানিকটা কোথায় যেন সমর্থন করে বসে। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায়। এই যে মেশো তখন কি করলো? সমর্থন করলো। মাসি বলেছে ছাপিয়ে দাও, তোমার কাজ হবে ওটা, তখন মেশো সমর্থন করে বলে তা দেওয়া যায়। আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। সন্ধ্যাতারা পত্রিকার নাম আমরা জানি, সেই সন্ধ্যাতারা পত্রিকার তিনি একজন লেখক, সুতরাং সন্ধ্যাতারার সম্পাদক তিনি যদি বলেন তাহলে না করতে পারবেন না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। তখন মেসোমশাই বলেন তপনকে, ঠিক আছে তপন, তোমার গল্পটি আমি ছাপিয়ে দেব। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে তপনের গল্পটি যে খুব ভালো মানের গল্প হয়েছে তা কিন্তু নয়, তার কাঁচা হাতের লেখা। সে তো একজন পরিপক্ক লেখক নন, খুব ভালো করে লিখতে পেরেছে তাও নয়, সেটা তপন নিজেও জানে। কিন্তু তা সত্ত্বেও ছোট মাসির এই কথাতে, কোন কথাতে? মেশোর উপযুক্ত কাজ হবে। আর কি কাজ হবে উপযুক্ত কাজ? ছাপিয়ে দেওয়ার কাজটা। এই ছাপিয়ে দেওয়ার কথা বলার পর মেশো স্বাভাবিকভাবেই নতুন শ্বশুর বাড়ির সকল মানুষকে এবং তপনকে খুশি করবার জন্য ছাপিয়ে দেওয়ার কথা বলে ফেলেন সন্ধ্যাতারা পত্রিকায় এবং বলেন তোমার গল্প আমি ছাপিয়ে দেব। তপন কিন্তু মনে মনে তখন ভাবতে শুরু করে তার লেখা বোধহয় সত্যিই ভালো হয়েছে। তারপরে কি ঘটলো আমরা পরের ক্লাসে দেখে নেব। আপাতত আজকের ক্লাসে এই অংশটুকুই থাকবে। তবে এই অংশের মধ্যে আমরা যে প্রশ্নগুলো দেখে নিতে পারি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই অনুশীলন করবে। এই প্রশ্নগুলো একটু দেখে নিই। প্রথম প্রশ্নটি, তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনের চোখ মার্বেল হয়েছিল কেন? নিশ্চয়ই বুঝতে পেরেছ। একেবারে প্রথমে চলে যাবে। কেন মার্বেল হয়েছিল? তার ছোট মাসির সঙ্গে যার বিবাহ হয়েছে তিনি একজন লেখক, সত্যিকারের লেখক, এবং তিনি যে লেখেন সে লেখাগুলো ছাপার অক্ষরে বই রূপে প্রকাশিত হয়। এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। গল্পটি কোথা থেকে দেওয়া হয়েছে? প্রথমে উৎস তা নির্দেশ করে নেবে, যেমন ভাবে লিখতে হয়। যেমন ধরো, বাংলা সাহিত্যের অন্যতম গল্পকার আশাপূর্ণা দেবী রচিত, প্রথম অংশটি এইভাবে লিখবে, বাংলা সাহিত্যের অন্যতম লেখিকা বা গল্পকার আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে গৃহীত জ্ঞানচক্ষু গল্প থেকে অংশটি নেওয়া হয়েছে। উৎস এভাবে উল্লেখ করবে। উল্লেখ করার পর দ্বিতীয় অংশে তপনের চোখ মার্বেল হয়েছিল কেন তার উত্তরে লিখবে একেবারে প্রথম অংশে,
তপন জানতে পেরেছিল তার ছোট মাসির যার সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে তিনি একজন লেখক, অর্থাৎ সত্যিকারের লেখক, যার লেখা গল্পের আকারে বই রূপে ছাপাও হয়। যা শোনার পর তপন সত্যি ভীষণভাবে অভিভূত এবং অবাক হয়ে গিয়েছিল। কেমন? এইভাবে উত্তরটি লিখো। দ্বিতীয় প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের? কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? আমরা দেখেছি তপনের সন্দেহ ছিল কি, যে লেখকেরা আর পাঁচটা সাধারণ মানুষের মতনই কি মানুষ, এ নিয়ে তপনের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল। এই অংশটি এখানে লিপিবদ্ধ করবে। আমরা জানি ওখানে যে লাইনটি ছিল, লেখকেরা যে তপনের বাবা, ছোট মামা, মেজ কাকুর মতো মানুষ, এই বিষয়ে সন্দেহ ছিল, তাই না? তাহলে এই অংশটি উত্তরে লিখবে। তৃতীয় প্রশ্নটি দেখো, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন মেশোকে দেখে তপনের কিভাবে জ্ঞানচক্ষু খুলে গেল? তোমরা জানো নতুন মেশোকে দেখার পরে তপন বুঝতে পেরেছিল যে আর পাঁচটা সাধারণ মানুষের মতনই সে মানুষ। তপনের বাবা, ছোট মামা, মেজ কাকু এদের মতনই তাদের জীবন। কেমন? এবং তারা তাদের মতনই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরে ব্যাস আর কি খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন, ঘুমের সময় ঘুমন, স্নান করার সময় স্নান করেন। শুধু তাই নয়, তপনের মামা, বাবা কিংবা মেজ কাকুর মতনই খবরের কাগজে সকল গল্প নিয়ে, সকল ঘটনা নিয়ে প্রবলভাবে তর্কাতর্কি করবার পর বলেন এদেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান বা সেজেগুজে বেড়াতে চলে যান। সুতরাং তপন বুঝতে পেরেছিল যে আর পাঁচটা সাধারণ মানুষের মতনই লেখকেরাও সাধারণ মানুষ। এই ঘটনা বোঝার পর তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। তার মনের মধ্যে যে অন্ধকার দিগন্ত ছিল তা আলোকোজ্জ্বল দিগন্তে উন্মোচিত হলো। ঠিক আছে, এভাবে উত্তরটি লিখো। এর মান কিন্তু 3 হতে পারে। প্রথম দুটো প্রশ্নের মান 1 হতে পারে, এটি 3 হতে পারে। কেমন? বেশ। তবে তপনের বা লেখক হতে বাধা কি? কখন তার এ কথা মনে হয়েছিল? কখন মনে হয়েছিল? তপন যখন দেখতে পেল যে তার নতুন মেশো একজন সত্যিকারের লেখক, কিন্তু তার বাবা কাকাদের মতনই জীবনযাপন করে, তখন তপনের মনে হয়েছিল তারা যদি আর পাঁচটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করে লিখতে সমর্থ হন, তাহলে তারই বা লিখতে বাধা কোথায়? তখনই তপনের মনে হলো তারা লিখতে বাধা নেই, তাই লেখা শুরুও করে দিল তপন। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এই অংশটি লিখো। কেমন? এরপরে পরের প্রশ্নটি, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। উক্তিটির বক্তাকে নিশ্চয়ই বুঝতে পারছো। উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন তপনের নতুন মেশো, যিনি একজন সত্যিকারের লেখক। তিনি কেন এ কথা বলেছিল আমি এই অংশটি যখন শেষ অংশে দেখাচ্ছিলাম তোমাদের বলছিলাম এটা গুরুত্বপূর্ণ, একটু দেখে নাও ভালো করে, তখন বলে দিয়েছি বারবার, তবুও আরেকবার বলে দিই। তিনি কেন এই কথা বলেছিল, আসলে তিনি কেন বলেছিলেন হবে, যাই হোক, তিনি বলেছিলেন কেন? আসলে বলেছিলেন যাতে করে নতুন বিয়ে করা এই শ্বশুর বাড়িতে এবং শ্বশুর বাড়ির সকল মানুষকে, বিশেষ করে তপনকে খানিকটা খুশি করা যায়। তাই লেখার গুরুত্ব বা তপনের লেখা গল্পটি খুব সুন্দর না হলেও তিনি কথা দিয়ে বসেছিলেন তোমার গল্প আমি ছাপিয়ে দেব। অর্থাৎ এর পিছনে কি লুকিয়ে আছে? আসলে সম্মান রক্ষার একটা প্রচেষ্টা। কার সম্মান রক্ষার প্রচেষ্টা? তপনের মাসির। কারণ মাসি বলেছিল তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, তাহলে সেখানে সম্মান রক্ষার প্রচেষ্টা মেশো দ্বারা। আবার মেশো নিজের জায়গাকে পরিপক্ক করবার জন্য, নিজের সম্মানকে সঠিক জায়গায় রাখবার জন্য তিনিও কিন্তু চেষ্টা করেছিলেন তপনের গল্প ছাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে গুরুত্ব আদায় করে নেওয়ার। কেমন? নিশ্চয়ই বুঝতে পেরেছ। প্রশ্নগুলো অনুশীলন করো আর গল্পটি বারে বারে সুন্দরভাবে পড়ে নিও, শুনে নিও। আর দ্বিতীয় ক্লাসের জন্য অপেক্ষা করো। আমি প্রথমেই বলেছি 3টে ক্লাসে এই গল্পটি সম্পন্ন করব। যাই হোক, দ্বিতীয় ক্লাসের জন্য অপেক্ষা করো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবেই ক্লাসের সঙ্গে জুড়ে থাকো।